লিটন কুমার দাস বাংলাদেশ টেস্ট দলের ক্রাইসিস ম্যান। আবারও বলি, লিটন কুমার দাস বাংলাদেশ টেস্ট দলের ক্রাইসিস ম্যান, এর বাইরে তিনি কিচ্ছু না। কেন এই কথা বললাম? বাংলাদেশের টপ অর্ডার যখন ভালো খেলে, যেদিন ভালো খেলে লিটন কুমার দাস সেদিন ডাহাফেল। আবার বাংলাদেশের টপ অর্ডার যেদিন খারাপ খেলে লিটন কুমার দাস দুর্দান্ত। রাওয়ালপিন্ডি টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে। লিটন কুমার দাসের এমন অবস্থা, দল যখন 25 বা 26 রানের মধ্যে 5-6 উইকেট হারিয়ে ফেলবে, লিটন কুমার দাস তখনই খেলবেন, এর বাইরে তিনি খেলবেনই না। এই যে অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় দিন বাংলাদেশ যেভাবে ডোমিনেট করেছিল, শুরুটা যেভাবে করেছিল, এবং এখনও বাংলাদেশ ভালো অবস্থানে আছে, তবে এই ভালো অবস্থানটা আরও অনেকটা বেশি ভালো হতে পারত যদি লিটন কুমার দাস বোকামিটা না করতেন। কি বোকামি করেছেন চলুন একটু সেখানে চোখ রাখা যাক। মিচেল স্টার্কের বিপক্ষে লিটন কুমার দাস যখন ব্যাট করছিলেন, মিচেল স্টার্ক দুনিয়ার সেরা বলার, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, তবে তিনি ব্যাটসম্যানের মাইন্ডসেট আপ পড়তে পারেন। লিটন কুমার দাসের মাইন্ডসেট আপটা আসলে তিনি পড়ে নিয়েছিলেন এবং বুঝে গিয়েছিলেন তাকে কিভাবে ফাঁদে ফেলতে হবে। লিটন কুমার দাস এখানেই ভুলটা করে বসেছেন, স্টার্কের পাতা ফাঁদে পা দিয়েছেন। ফাঁদটা আসলে কিভাবে স্টার্ক করেছিলেন? লিটন কুমার দাসকে স্টার্ক উইকেট টু উইকেট বল করছিলেন, যেহেতু বাঁহাতি বলার, অ্যাঙ্গেলটা আসলে তিনি পেয়ে যাচ্ছিলেন, এবং খেয়াল করলে দেখবেন যে উইকেট থেকে এক একটা বলে একটু একটু দূরত্ব বাড়ছিল, অর্থাৎ বলটা স্টাম্পের বাইরের দিকে একটু একটু করে নিয়ে যাচ্ছিলেন। লিটন দাস ভালো মতোই সামলেছেন, তবে হুট করে একটা বল ড্রাইভ শটে দিয়ে দিয়েছেন বেশ খানিকটা বাইরে, এবং অ্যাঙ্গেল যেহেতু পেয়েছিল লিটন কুমার দাস সেই ফাঁদে আসলে পা দিয়েছে। ড্রাইভ করার লোভটা তিনি সামলাতে পারেননি এবং তিনি খেলতে গিয়ে এস দিয়ে ফিরে গিয়েছেন। এই যে এস দিয়ে ফিরে গেলেন, এটা আসলে লিটন কুমার দাস চাইলেই লিভ করে দিতে পারতেন, যেহেতু এই অ্যাঙ্গেলটা আসছিল এবং লিটন কুমার দাস বুঝছিলেন যে অফ স্টাম্পের অনেকটা বাইরে বল। লিটন কুমার দাস চাইলেই বলটাকে লিভ করে দিতে পারতেন, কিন্তু এই যে বাউন্ডারি হাঁকানোর লোভটা তিনি সংবরণ করতে পারেননি। স্লটে যেহেতু পেয়েছেন সেহেতু ব্যাটটা চালিয়েছিলেন, তবে যদি একটু ওই যে অলসতা না দেখিয়ে ব্যাটটা চালাতেন তাহলে হয়তো বাউন্ডারি পেয়েও যেতে পারতেন, কিন্তু তিনি আলসেমিও করেছেন এবং বলটাকে লিভ না করে খেলতে চেষ্টা করেছেন। ফলাফল তিনি স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। লিটন কুমার দাস যদি থাকতেন, এই ভুলটা যদি না করতেন, কি হতো? দিন শেষে বাংলাদেশ 153 রানের লিড নিয়েছে, হাতে এখনও 4 উইকেট আছে। এই লিডটা অনায়াসে দিন শেষ করতে পারতো 200 থেকে পারতো, এবং এমনও হতে পারতো তৃতীয় দিনে সকালটা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, লিডটা 250-300 হতে পারতো যদি লিটন দাস তার স্বাভাবিক খেলাটা খেলতে পারতেন। লিটনকে কেন এসব কন্ডিশনে দরকার? তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং করে থাকেন এবং তার জন্য আসলে আদর্শ উইকেটটা লিটন কুমার দাস যেভাবে চান, যে উইকেটে খেলতে চান, তার জন্য মোটামুটি আদর্শ উইকেটই বলা যায়। লিটন কুমার দাসের এই বাংলাদেশ যে মোমেন্টামটা সেট করে এসেছিল শুরু থেকে, লিটন কুমার দাসকে ক্যারি করা উচিত ছিল। একটু স্কোর কার্ডে যদি আপনি চোখ রাখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সবাই আসলে 1 অঙ্কের ঘর পার করেছে এবং সবাই খুব মোটামুটি 15-20 রান করে কন্ট্রিবিউট করেছে। বড় বড় স্কোর, তানজিদ তামিম সেঞ্চুরি করেছে, শান্ত 84 রান করেছে। একমাত্র লিটন কুমার দাসই ডাহাফেল 0 রান করেছেন, একেবারে 0 রান করেছেন। তিনি একমাত্র 1 অঙ্কের ঘরে আসলে 0ই পার করতে পারেননি, সেক্ষেত্রে 1 অঙ্কের ঘর তো আসলে অনেক বড় ব্যাপার। এই যে এই লিটন কুমার দাস যদি এই যে এইসব ভুলচুক না করতেন, তিনি আসলে বিশ্বসেরা ব্যাটারি হতে পারতেন। তার সেই টেকনিক্যাল অ্যাবিলিটি ছিল। লিটন কুমার দাস কি করতে পারেন আমরা সেটা জানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু লিটন কুমার দাস আসলে মনোযোগটা ধরে রাখতে পারেন না। মনোসংযোগে তার খুব বেশি ঘাটতি আছে। এই ঘাটতি থেকে আসলে এরকম ভুলচুক করে বসেন, কিংবা ওই যে আজকে বাংলাদেশ খুব ভালো খেলতেছে, আমার কি দরকার, আমি আজকে খেলবো না, এরকম মাইন্ডসেট নিয়ে যদি লিটন দাস না নামতেন তাহলে আজকে একটা ভালো স্কোর তিনিও করতে পারতেন, বাংলাদেশ আরও বেশি সেফ জোনে চলে যেতে পারত।